নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্পের কাছে দেশ বেচার পর নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর। আজকের খবর কি? এসআইআর না, আজ বল মাঠের বাইরে পাঠাবো। মানে ক্রিকেট নিয়ে খবর দেবে নাকি? ধুর বোকা, ক্রিকেট নিয়ে খবর দিতে যাবো কেন? তাহলে বলো কি নিয়ে খবর দেবে? ইন্টারন্যাশনাল খবর, মোদিজির খবর। ইন্টারন্যাশনালি মোদিজি লাজে গোবরে হচ্ছেন নাকি সব বিরোধীদের অপপ্রচার, সেটাই আজকের ইস্যু। তাহলে বলো, মোদিজি কি লাজে গোবরে হচ্ছেন? এতদিন তো তাই হলো। আমেরিকার সঙ্গে ট্রেড ডিলটা দেখ না। সব নিজের সিদ্ধান্ত ভারতের উপর আগে থেকেই তো চাপিয়ে দিলেন ট্রাম্প। ট্রেড ডিলে ভারতের কৃষি থেকে খাদ্য সবকিছুর বাজার আমেরিকার সামনে খুলে দিয়েছে মোদী সরকার। এতে তো ভারতের ব্যাপক ক্ষতি হবে। কি বলো? ক্ষতি তো হবেই, তাও মার্কিন সুপ্রিম কোর্টের আদেশে একটু ব্যাকফুটে গেছেন ট্রাম্প। কি আদেশ দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট? তাতে ভারতের উপর কি প্রভাব পড়বে? তুই এই খবরটা দেখ, তাহলে নিজেই সবটা বুঝতে পারবি। ভারত ও আমেরিকার মধ্যে এই সপ্তাহে হওয়ার কথা থাকা বাণিজ্য আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে, কারণ আমেরিকার সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা বিশ্বব্যাপী শুল্ক বাতিল করেছে। এই রায়ের প্রভাব কি হতে পারে তা দুই দেশ খতিয়ে দেখছে বলে ভারতের বাণিজ্য মন্ত্রকের এক আধিকারিক বিবিসিকে জানিয়েছেন। এই সপ্তাহেই ভারতের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল। সেখানে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত হওয়ার কথা ছিল। ফেব্রুয়ারির শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর এই অন্তর্বর্তী চুক্তির কথা ঘোষণা করা হয়। ওই চুক্তি অনুযায়ী ভারতের পণ্যের ওপর আমেরিকার শুল্ক 50% থেকে কমে 18% হওয়ার কথা ছিল। তবে চুক্তির বহু বিষয় তখনও স্পষ্ট ছিল না। এদিকে আমেরিকার সুপ্রিম কোর্ট জানিয়েছে 1977 সালের একটি আইন ব্যবহার করে ট্রাম্প যেভাবে বৈশ্বিক শুল্ক বসিয়েছিলেন তা ক্ষমতার সীমা ছাড়িয়ে গিয়েছে। এই রায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পরিকল্পনার জন্য বড় ধাক্কা বলে ধরা হচ্ছে। এরপরেই ট্রাম্প ঘোষণা করেন তিনি সব দেশের পণ্যের ওপর 15% হারে নতুন বৈশ্বিক শুল্ক বসাবেন। তবে এই নতুন শুল্কে আগের চুক্তিগুলির কি হবে তা এখনও পরিষ্কার নয়। গত কয়েক মাস ধরে ভারতীয় রপ্তানিকারকেরা বড় সমস্যায় পড়েছিলেন। 27 অগস্ট থেকে আমেরিকা ভারতের উপর 50% শুল্ক বসায়। এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনার জন্য আলাদা শাস্তিমূলক শুল্কও ছিল। অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী ভারত আমেরিকার শিল্পপণ্য ও কিছু খাদ্যপণ্যের উপর শুল্ক কমাতে রাজি হয়েছিল। বদলে আমেরিকা ভারতে প্রায় 55% রপ্তানির উপর শুল্ক কমিয়ে 18% নামাতে রাজি হয়। তবে এতে ভারতীয় কৃষক সংগঠনগুলি আপত্তি তোলে। তারা বলে আমেরিকার কৃষি পণ্য এলে দেশীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। যদিও বাণিজ্যমন্ত্রী ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। ট্রাম্পের জোরজুলুমের সামনে মাথা নত কেন করছে ভারত, তার স্পষ্ট উত্তর যদিও পাওয়া যায়নি। বাহ, এ তো আজব জোরজুলুম। জোরজুলুম সহ্য করলেন মোদিজি, এবার ফরেন যাবেন। ফরেন? কোন দেশে যাচ্ছেন মোদিজি? ইসরায়েল। 9 বছর পর প্রধানমন্ত্রী ইসরায়েল যাচ্ছেন। ইসরায়েল? কিন্তু হঠাৎ এখন কেন? এই প্রশ্ন বিরোধীরাও তুলছে। সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদী সরকার ভারতের কূটনীতি পাল্টে দিয়েছে। কূটনীতি পাল্টে দিয়েছে? কিভাবে? আরব দেশগুলো ছাড়া ভারতই প্রথম দেশ যে প্যালেস্টাইনকে সমর্থন করেছিল। মোদী এসে প্যালেস্টাইনের বিনিময়ে ইসরায়েলের অনুগত হলো। গাজায় এত মৃত্যু মিছিল, ইসরায়েল কি যুদ্ধাপরাধী নয়? বেনিয়ামিন নেতানিয়াহুর নামে 2024 সাল থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ইসরায়েল যে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক আদালতও তা মেনে নিয়েছে। তাহলে মোদিজি ইসরায়েল ঘনিষ্ঠ কেন হতে চাইছেন? মুখে সরকার বলছে ইসরায়েল খুবই শক্তিধর দেশ, তাই তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা দরকার। কিন্তু এপস্টিন ফাইল অন্য কথা বলছে। কি বলছে এপস্টিন ফাইল? এর আগে মোদিজির ইসরায়েল সফরে আমেরিকার প্রভাব ছিল। নরেন্দ্র মোদী ইসরায়েলে আমেরিকার কথা মতোই কাজ করছেন বলে অভিযোগ। তুমি আমাকে ডিটেলসে বলো তো খবরটা। তুই নিজেই দেখে নে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সপ্তাহের ইসরায়েল সফর এমন এক সময় হচ্ছে যখন পশ্চিম এশিয়া চরম অস্থিরতার মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, গাজায় যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা মিলিয়ে গোটা অঞ্চল কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। এই প্রেক্ষাপটে ভারতের বিদেশনীতি একাধিক চাপের মুখে। নিরাপত্তা নির্ভরতা, জ্বালানি সরবরাহ, কূটনৈতিক ভারসাম্য সবকিছুই একসঙ্গে সামলাতে হচ্ছে। সফরের ঘোষণা আগেভাগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজে করেছেন, যা দেখায় যে এই অংশীদারিত্বের বয়ান ও সময়সূচির উপর দিল্লির নিয়ন্ত্রণ ক্রমশ দুর্বল হচ্ছে। নেতানিয়াহু 2025 সালে 3 বার ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের ঘরোয়া অস্থিরতার কারণে। তবু এমন এক সময়ে মোদির যাত্রা হচ্ছে যখন গাজায় চলা যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিকভাবে আইনি ও নৈতিক চাপে রয়েছে। তখন এই সফর ভারতের জন্য বড় কূটনৈতিক বোঝা। এই সফরের সময় যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় বড় নৌবহর মোতায়েন করেছে এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছে। যুদ্ধ ছড়িয়ে পড়লে তার সরাসরি প্রভাব পড়বে গোটা অঞ্চলে থাকা প্রায় 90 লক্ষ ভারতীয় শ্রমিকের ওপর।
একই সঙ্গে জ্বালানির দামে ধাক্কা লাগলে ভারতের অর্থনীতিও বিপর্যস্ত হতে পারে। তবু মোদী সরকার এই ঝুঁকির মধ্যে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিচ্ছেন। নেতানিয়াহু ভারতকে তার প্রস্তাবিত আঞ্চলিক জোটে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে তুলে ধরছেন, যার লক্ষ্য ইরানকে কোণঠাসা করা এবং প্যালেস্টাইন রাষ্ট্রের প্রশ্নকে আরও দুর্বল করা। এতে ভারতে বহুদিনে কৌশলগত স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও এই সফরকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে। সংসদে মোদির ভাষণ নিয়ে বিরোধী শিবির বয়কটের হুমকি দিয়েছে। ফলে ভারতে প্রধানমন্ত্রীর সফর ইসরায়েলে ঘরোয়া ক্ষমতার লড়াইয়ের মঞ্চে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। গাজায় যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ ওঠায় ভারতের নৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়েছে। প্যালেস্টাইন প্রশ্নে ভারতের সাম্প্রতিক নীরবতা গ্লোবাল সাউথে ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করেছে। দ্বিপাক্ষিক সমাধান বাতিল করা, ইসরায়েলের ভূখণ্ড সম্প্রসারণে মৌন সমর্থন এবং গাজাকে কেবল নিরাপত্তা ও সম্পত্তির সমস্যা হিসেবে দেখার প্রবণতা এই অঞ্চলকে আরও অস্থির করছে। ভারত বোর্ড অফ পিস এর বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিল এবং গাজার পরিকল্পনায় সমর্থনের ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে চাবাহার বন্দর প্রকল্প থেকে সরে এসে ভারত ইরানের সঙ্গে কৌশলগত কূটনৈতিক অবস্থানও হারিয়েছে। সবচেয়ে বড় কথা, মোদী সরকারের আমলে ভারত ইসরায়েলের প্রতিরক্ষা ও নজরদারি প্রযুক্তির উপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়েছে। পেগাসাস কেলেঙ্কারি দেখিয়েছে কিভাবে ইসরায়েলি প্রযুক্তি দেশের ভেতরে নজরদারিতে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোর প্রকল্প আঞ্চলিক অস্থিরতার কারণে কার্যত থমকে আছে। শান্তি ছাড়া এই সংযোগ প্রকল্পের বাস্তবায়ন সম্ভব নয়। সব মিলিয়ে এই সফর ভারতের জন্য কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। গাজায় যুদ্ধ, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং ইসরায়েলের অভ্যন্তরীণ সংকটের মধ্যে দাঁড়িয়ে মোদী সরকার যে পক্ষ বেছে নিচ্ছে তা ভারতের বহুদিনের ভারসাম্যপূর্ণ বিদেশ নীতিকে দুর্বল করছে এবং দীর্ঘমেয়াদে দেশের স্বার্থকেই প্রশ্নের মুখে ফেলছে। নরেন্দ্র মোদী কিভাবে বিশ্বগুরু হবেন বলতো? সোশ্যাল মিডিয়ায় হবেন, বিজেপির প্রচারে হবেন। প্রচারেই কি সব? দেশের কোনো স্বার্থ নেই? আরএসএস বিজেপির কাছে দেশের স্বার্থ পড়ে। আদর্শগতভাবে কেন ইসরায়েলকে সমর্থন করে বিজেপি জানিস? কেন বলতো? বুঝতে পারছি না। ইসরায়েল আরব দেশের বিরোধী। ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাই হিন্দু রাষ্ট্রের কথা বলা বিজেপির কাছে ইসরায়েল ভালো। আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি ঘৃণা ছড়ায় বিজেপির সমর্থকেরা। ভালো করে লক্ষ্য করে দেখবি, অধিকাংশ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কোনো নাম বা আসল ছবি থাকে না। সব ফেক অ্যাকাউন্ট বলছো? একেবারেই তাই। অমিত মালব্যর আইটি সেল তো এই কাজটাই করে। শুধুই মিথ্যে ছড়ানো। হিটলারের জন্য প্রচারে কাজ করতেন গোয়েবেলস। গোয়েবেলসের খুব স্পষ্ট নীতি ছিল, খুব সহজ মিথ্যে বারবার বলো, যাতে একটা সময়ের পর সেই মিথ্যেটাই সত্যি হয়ে যায়। হ্যাঁ, বিজেপি তো এই কায়দাতেই প্রচার করে, ফেক নিউজ ছড়িয়ে দিয়ে ব্রেন ওয়াশ করে। গোয়েবেলস হিটলারের ইমেজ তৈরি করেছিলেন, জার্মানির রক্ষক, এক এবং অদ্বিতীয় হিটলার। সেই মিথ্যে ছড়িয়ে ছড়িয়ে জার্মানির জনমত গঠন করেছিলেন গোয়েবেলস। ওয়ান নেশন ওয়ান লিডার, দেশের একমাত্র রক্ষক, যেমন এখন মোদি। হ্যাঁ, শুধু প্রচারে। নে, এবার শেষ কর। চলো, বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।